আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের টু মাচ হিরো ইন পলিটিক্যাল ম্যান অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনাকে বলছি, নট অ্যানাদার পারসন। কিছুদিন আগে, হয়তো গতকাল বা দুই এক দিনের ভিতরে, জানি না এটা অনেক আগের চিহ্ন হতে পারে, আপনি একটি সাঁকো পার হয়ে যাচ্ছিলেন গ্রামের ভিতরে, সম্ভবত আপনি নির্বাচনী এলাকায়। যে সাঁকুটি পার হচ্ছিলেন, এই সাঁকো পার হয়ে এসে দেখেছেন আপনি গ্রামের সাঁকো পার হওয়া কত কঠিন, নদী পার হওয়া। আবার শহরে বন্দরে আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাই, 1 মিনিট, অনলি 1 মিনিট করে চলে যাই। আপনি তো সেই এলাকারই সন্তান, তাহলে আজও এই সাঁকুটি রয়ে গেল না? এই 2026 সালের নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন এই সাঁকুটি দেওয়ার জন্য, এই বৃষ্টি তৈরি করে দেওয়ার জন্য? আমি এগুলি কিন্তু আমার আলোচনা নয়, জাস্ট ভূমিকা এটি। এগুলি আমার প্রশ্ন হলো, আপনাকে তো একাত্তর নিয়ে প্রশ্নই করা যাবে না, মানে 71 সালের প্রশ্ন করা যাবে না। কেননা আপনি একটি অনুষ্ঠানে, টকশো অনুষ্ঠানে বলেছিলেন উপস্থাপিকাকে আপনাকে 71-এর ভূমিকা নিয়ে কথা বলার জন্য। উপস্থাপিকা ছিল একজন নাসুর বান্দা। আপনি তো হায়ার এডুকেটেড পারসন, বাট উপস্থাপিকা আপু ছিলেন একেবারেই নাসুর বান্দা। যখনই আপনাকে 71 নিয়ে প্রশ্ন করলো, তখনই আপনি বলেছেন আমার জন্ম 71 নিয়ে কেন প্রশ্ন করেন? আমি সেখানেও যেতে চাই না আপনাকে নিয়ে। আপনাকেই বলছি, অ্যাডভোকেট শিশির মনির সাহেব, আপনার জামাতে ইসলামের, আপনার যাদের কাছ থেকে জামাতে ইসলাম, জামাত শিবির দল শিখেছেন, তাদেরকে নিয়ে কথা বলতে তো আপনার কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে এখানেও বলে ফেলুন না। আচ্ছা, বললেন না তো, আমি তাহলে চললাম। আপনার যাদের কাছ থেকে জামাতে ইসলামের দল শিখেছেন, আপনার পূর্বপুরুষ যারা 71-এ জীবিত ছিলেন এবং বয়স বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার পরে, অর্থাৎ এই 25, 26, 30, 35, 40, 50 এরকম যাদের বয়স, আর আপনাদের বয়সটাও কিন্তু অ্যাডভোকেট শিশির মনির সাহেব, আপনাদের বয়সটা ধরাও কিন্তু বহুত কঠিন। কারণ দীপ্তি চৌধুরীর অনুষ্ঠানের মধ্যে আপনাদের আমির সাহেব সাক্ষাৎকারে বলেছিলেন আপনাদের দল 71-এর নির্বাচনের সময় পাকিস্তানের পক্ষে ছিল। উনি কিন্তু বলেছিলেন ট্রুথ, এভাবে 3 বার বলেছিলেন ট্রুথ ট্রুথ। যখনই ওনাকে প্রশ্ন করা হলো, দ্বিতীয় প্রশ্ন, যে 71-এর সময় আপনার এই দেশ স্বাধীনতার ব্যাপারে আপনার কি অভিমত ছিল, তখন উনি বলছেন আমার বয়স তখন শিশু ছিল। আমার ঠিক খেয়াল নেই উনি 74-এ মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন না ইন্টারমিডিয়েট। যাই হোক, যদি 74 ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন, তাহলে 71, 72 সম্ভবত এই 2 জন পরীক্ষা বন্ধ ছিল। তাহলে ওনার বয়স তো 20-এর কম নয়, ধরেন না 18, এর কম তো ধরতে পারবেন না। তা আপনাদের 18 বছর হলেও কিন্তু শিশু থেকে যান। জানি না আপনাদের বয়স কীভাবে ধরব। যাই হোক, মানে 71-এ যারা ছিল, রাজনীতিতে ছিল, 71-এ যারা রাজনীতিতে ছিল, যদি এই কথাটা বলি, তাহলে আপনার মাথার মধ্যে আর আকাশ ভেঙে পড়বে না যে আমার জন্ম তো 71-এ নয়। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো, আপনি যে সাঁকুটি পেরিয়ে গিয়েছেন, তারপর গেছেন একটি স্কুলে, বিদ্যালয়ে, সেখানে 2 জন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন। কি বলেছেন আমি কিন্তু সেটা শুনতে পারিনি। আমি শুধু দেখেছি 2 জন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, স্কুলকে নিয়ে কথা বলেছেন। সেই কথাগুলি কিন্তু আপনি বাংলাতেই বলেছেন, এবং আরও বাচ্চাদের সঙ্গে একটা বাচ্চার সঙ্গে কথা বলেছেন, সব কিছু বাংলাতে বলেছেন। ধরলাম আমি এখানে আপনি 10 মিনিট সময় অতিবাহিত করেছেন, বা 15 মিনিট সময় যা কথা বলেছেন, হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে 2-একটা ইংলিশ, বাকি সব বাংলাতেই বলেছেন। আমি কিন্তু আপনার মূল কথার দিকে নিয়ে যাচ্ছি।
অ্যাডভোকেট শিশির মনির সাহেব, এতটুকুর ভেতরে কি বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পারছেন? পারবেন না। কারণ আপনারা মনে করেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যে ওপেন হার্ট সার্জারির মতো যে শিরা উপশিরার ভিতর দিয়ে নির্বাচনটা নিয়ে গেছেন, আপনাদেরকে কেউ চিনতেও পারেনি, বুঝতেও পারেনি, সেটা আমাকে বললে চলবে না। কারণ আমি এমনই, যেখানে সাঁকু দিয়ে বের হতে হয়, কাপড় হাঁটুর উপরে তুলে রাস্তা, কিছু কিছু রাস্তা চলে যেতে হয় বর্ষাকালে, সেই সীমান্তবর্তী এলাকার একজন অধিবাসী। তা আমার চোখে কিন্তু ধরা পড়েছে। জানি না বাংলাদেশের মানুষ এই যে বিভিন্ন টকশোতে এসে বিশাল বড় বড় কথা বলছে আপনাদেরকে নিয়ে, এই করতেছে, আপনারা ছাত্রদেরকে কোয়ালিফিকেশনের কারণে ছাত্রদের এই নিরঙ্কুশ বিজয়ের জন্য তাদের এডুকেশন কেরিয়ারকে আপনারা সাপোর্ট করছেন, কিন্তু আসলে হয়েছে কি? সত্য কথাটা বলবেন? বলতে অন্তরায় কোথায়? আবুল আলা মওদুদির মসনদে তো বসে আছেন আপনারা বলতে পারবেন না সত্য কথা। যাই হোক, আমার মূল কথা সেটা নয়। আপনি সাঁকো পেরিয়ে গিয়েছেন, স্কুলে গিয়েছেন, সেখানে বাংলাতে সুন্দর করে কথা বলেছেন আপনি। এখন আমার মুদ্রা কথা হলো, আপনাকে যখন কোনো টকশো অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়, যে আমন্ত্রিত অতিথি হয়ে আপনি যে টকশো অনুষ্ঠানে বসেন, তারা সকলেই বাঙালি, বাংলা ভাষাভাষীর মানুষ। এখানে কেউ ইগনোর নয়, কেউ নন এডুকেটেড নয়, এভরি পার্সন এডুকেটেড। আমি একজন দিনমজুর, আই এম এ ফার্মার, আই এম এ ডে লেবার। আমার অল্প একটু বন্ধকি আছে, এটুক শেষ করে আমি কৃষিকাজ করি, অন্যের জমিতে কাজ করি, আমাকে দৈনিক হাজিরা দেয় 400 টাকা 500 টাকা। বাট আপনাদের মতো লোকদের কাছ থেকে শুনতে শুনতে বলতে হয়ে গেছে। সো আমি বলছিলাম যে আপনি যে টকশো অনুষ্ঠানগুলিতে আসেন, সেই অনুষ্ঠানগুলিতে এসে আপনাকে যে কোনো প্রশ্ন করা হয়, আপনি 95% উত্তর ইংলিশ মিডিয়ামে দিয়ে থাকেন। আমার প্রশ্ন বা আমার জানতে চাহিদা হচ্ছে যে আপনি যে টকশো অনুষ্ঠানগুলিতে এসে 95% ইংলিশ মিডিয়ামে কথা বলেন, আর আপনি যখন আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলেন, সাঁকু পেরিয়ে একটি বিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানে যে 2জন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, সেখানে ফুললি বাংলাতে কথা বলেছেন, তাহলে এই মিডিয়ার সামনে এসে আপনি কেন ইংরেজিতে কথা বলেন? আপনাকে তো প্রশ্নই করা হবে 71 নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, কারণ আপনারা জামাতে ইসলাম মানে একটি আত্মঘাতী দল, একটি সুপ্ত দল। আমার কথাটি বুঝতে পেরেছেন? তাই বলছি, অ্যাডভোকেট শিশির মনির সাহেব, আপনি ইংলিশে এই স্টেজে বসে থেকে মানুষদেরকে ইগনোর মনে করে এভরি পার্সন নন এডুকেটেড, আপনি যে স্টেজে বসে, যে টকশোতে বসে মানুষদেরকে বোকা বানাচ্ছেন যে ইংরেজিতে যদি আমি বলি তাহলে এই কথাগুলি সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। সাধারণ মানুষ গ্রাম বাংলার, আমার গ্রামের, আমার কেন্দ্রীয়, আমার নির্বাচনী এলাকায় হাততালি দেবে আপনাকে যে আরে কত শিক্ষিত শিশির মনির, সব কথা ইংরেজিতে বলে, আরে কত শিক্ষিত, ইংরেজি বুলি মুড়ির মতো ফুটে উঠছে। আপনি যে এখানে ধোঁকা দিচ্ছেন এই স্টেজে বসে মানুষদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, আপনার নির্বাচনী এলাকার মানুষদেরকে, আপনার মাথায় কি সেটা ঢুকে না? 71-এর ব্যাপারে আপনাকে যখন জিজ্ঞেস করা হয়, তখন এবিরি প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিয়েছেন ইংলিশে। মানুষ তো সেটা বুঝতে পারেনি। মানুষ, গ্রামের বুদ্ধ মানুষেরা শুধু এটাই বুঝেছে আমাদের এলাকার ছেলে কত শিক্ষিত, কত মানুষ টিভিতে আসে অনুষ্ঠান করে, এরকম অনর্গল ইংলিশ তো কেউ বলতে পারে না। কিন্তু আপনার অনর্গল ইংলিশের ভিতরে যে একটি কালপিট জিনিস রয়েছে, সেটি কিন্তু কেউ টের পায়নি। যেরকম টের পায়নি ডাকসু এবং জাকসু নির্বাচনের ভিতরে করোনা ভাইরাস ভ্যাকসিন আপনারা কীভাবে দিয়েছেন 2জন বিসির কাঁধে। যাই হোক, এখন আমার কথা হয়েছে
যে আর কত ঠকাবেন মানুষকে, একদিন আপনাকেও চলে যেতে হবে। যেরকমভাবে আমি একটু আগে বলেছি যে আপনার পূর্বপুরুষেরা যারা ৭১-এর সময় রাজনীতি করত, আপনিও কিন্তু একজন পূর্বপুরুষ হয়ে যাবেন, একজন ইন্নানিল্লাহ চলে যাবেন, আমিও, প্রতিটি মানুষ। কিন্তু মনে রাখতে হবে আপনাকে, যে মসনদের জন্য আপনারা এই যে কল্পকাহিনীগুলি করছেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে আপনারা যে নাটকগুলি সাজিয়ে নিয়ে আসছেন, মনে হচ্ছে যে ইসলামটা আপনার এলাকার নির্বাচনী এলাকা বা আপনি ঢাকায় যে এলাকায় থাকেন সেখানে ফুটপাত বা কাঁচা বাজার থেকে ব্যাগে ভরিয়ে নিয়ে এসেছেন, যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করবেন। সাইনবোর্ড কি? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। দলের নাম কি? জামাতে ইসলাম। ইসলাম নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালভাবে জামাতে ইসলাম শব্দটাকে চিনে আছে। সে ইসলামটাকে আপনারা আপনার এলাকার বা আপনার যে মহল্লার দোকান আছে সেই দোকান থেকে বাজারের ব্যাগের ভিতরে ভর্তি করে মনে হয় নিয়ে আসেন আপনারা। যদি তাই না হবে শিশির মনির সাহেব, ইসলামী, আপনি আতরের দোকানে বসলে যদি আতরের গন্ধ পেয়ে থাকেন, টয়লেটে বসলে তো আপনার টয়লেটের গন্ধ আসবে। তাহলে আপনার নির্বাচনী প্রচারণা, নির্বাচনী প্রসারণা, নির্বাচনী কাজকর্ম, আপনার বাহ্যিক যে বডির মধ্যে আপনার লেবাস, সবগুলোই যদি ইসলামের থাকতো তাহলে বুঝতাম যে আপনি একজন ইসলামের দাওয়াত দিতে আসছেন। যেরকম কান টানলে মাথা আসে, সেরকমভাবে আপনাদেরকে যখন টান দিবে কোনো মানুষ, এখন চরমনাই হুজুর ডাইরেক্ট চলে আসবে, কারণ উনি আপনাদের পদতলে আছে। এখন চরমনায়ের যে ক্যাটালগটা আছে, ওনারা যে কথা বলেন, ওনাদের যে ডাইস আছে বাহিরের, সেটা কিন্তু ইসলামী লেবাসের। আর আপনাদের যে পোশাক আশাকের ডাইস আছে, আপনাদের যে নির্বাচনী প্রচারণার যে সিস্টেমটা আছে, ছেলে মেয়ে উন্মুক্তভাবে, সেখানেও কিন্তু আপনারা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন টকশোতে, যে এই উত্তরটা দিয়েছেন মির্জা গালিব একটি টকশো অনুষ্ঠানে এসে, এই ডাকসু নির্বাচনের পরে। উনি বলেছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে, সম্ভবত আপনিই দিয়েছিলেন মনে হয়, না আপনারা দুজনের মধ্যে যে কেউ একজন দিয়েছেন, তে অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের চাহিদা অনুযায়ী কিছুটা শিথিলতা করা যায়। অ্যাডভোকেট শিশির মনির সাহেব, আপনি অনেক ফাঁসির আসামিকে রেহাই দিয়েছেন আপনার এই এলেমের দ্বারা, বিদ্যার দ্বারা, লয়ারের ক্যাপাসিটিতে আপনি অনেক ফাঁসির আসামিকে মুক্তি দিয়েছেন, আবার অনেক বেকসুর মানুষকে ফাঁসিতেও ঝুলিয়েছেন। সেটা সম্ভব, কিন্তু ইসলামের ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, এই শব্দগুলির মধ্যে শিথিলতা আসবে এমন কোনো শব্দ 1450 বছরে কেউ আবিষ্কার করতে পারেনি, যে ইসলামের শিথিলতা করা যায়। আপনারা 26 সালে নির্বাচনের সিংহাসনে গিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে, যেটা ইসলামে কখনোই সমর্থন করে না, সেই গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে গিয়ে আপনারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন, অথচ আপনারা ইসলামকে আপনার পাশের বাড়ির মুদির দোকানের ব্যাগের ভিতরে করে নিয়ে এসে মনে হচ্ছে যে ইসলামটাকে বন্টন করছেন। আপনি কি দেখেছেন কখনো, কোনো কিতাবে পেয়েছেন যে কেউ যদি মাথায় আঘাত পায়, ব্যান্ডেজ থাকে, তাহলে তার জন্য নামাজ বাতিল হয়ে গেছে, বা যতক্ষণ পর্যন্ত ব্যান্ডেজ না খুলবে ততক্ষণ পর্যন্ত নামাজ শিথিল? এমন কোনো মাসালা কি আপনি দুনিয়াতে পড়েছেন? আমার হাতটা কেটে গিয়েছে, আমার এই হাত ব্যান্ডেজ করা, সেলাই করা, আমার জন্য নামাজ মাফ হয়ে গিয়েছে, এরকম মাসালা আপনি পেয়েছেন? আমার 2 হাত অচল হয়ে গিয়েছে, আমার কোমর মেরুদণ্ড হাড্ডি ভেঙে গিয়েছে, আমি বিছানায় শুয়ে আছি, রড লাগানো আছে, আমার জন্য নামাজের হুকুম বাতিল হয়ে গিয়েছে, এমন একটি মাসালা আপনি দেখাতে পারবেন?
এত জটিল অবস্থার মধ্যে বিমারি থাকার পরেও আল্লাহ এমনভাবে নির্দেশ করেছেন যে ইশারাতে হলেও তোমাকে ফারায়েজগুলি আদায় করতেই হবে। শিথিলতা বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, এটা হচ্ছে শুয়ে করতে হবে, দাঁড়ায় করতে হবে, এরকম কোনো সিস্টেম নাই, শুয়ে করতে হবে। কিন্তু ফারায়েজকে আদায় করতে আপনারা যে নির্বাচনী প্রচার প্রসারণা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য করছেন, কিছুদিন আগেও ডাকসু নির্বাচনের অবস্থার উপরে ভিত্তি করে সম্ভবত প্রশ্নটা আপনাকেই করেছিল টকশো অনুষ্ঠানে। আমি লিখতে মনে নেই, এতটুকু লিখতে তো পারি না, এক পৃষ্ঠা লিখতে গেলে কলম ভেঙে যায়। তাই বলছিলাম শিশির মুনির সাহেব, শত কিছুর পরেও যে ইসলাম শব্দটা আপনারা দলের প্রতিটি মানুষ, যারা কর্মী আছেন, যারা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলেন, দিনের মধ্যে কতবার নির্বাচনের আগে ইসলাম শব্দটাকে ব্যবহার করছেন। একবার চোখ বন্ধ করে, নীরবে লাইট বন্ধ করে আপনার বিছানায় শুয়ে যখন এই হাত মাথার উপরে রেখে একবার চিন্তা করেন তো, আরে আমি যে ইসলামটাকে বলছি, আসলে আমরা তো ইসলামটাকে কায়েম করার জন্যে না, এখানে তো অন্য কিছু করার জন্যে ক্ষমতায় যাব, আমাদের 6 জনকে ফাঁসি দিয়েছে, আমাদেরকে সারা জীবন রাজাকার বলেছে, তার তীব্র প্রতিবাদ করব। যারা যারা আমাদেরকে ট্যাগ দিয়েছে তাদেরকে বেআইনিভাবে জেলে ঢুকাবো, অন্যায়ভাবে ওদেরকে রিমান্ডে নিব। আপনাদের এই ইসলামী শাসন ব্যবস্থার বুলির ভিতরে এই যে অন্ধকার জিনিসগুলি রয়েছে, সেই জিনিসগুলির দিকে চিন্তা করে আপনি যখন চিন্তা করতে করতে আল্লাহ না করুক যদি আপনার স্পট ডেথ হয়ে যায়, তখন আপনি কোথায় যাবেন? আমি যে বলছি এখন আমারও স্পট ডেথ হতে পারে, কারও জানা নেই। তাহলে ইসলামকে নিয়ে আপনারা যে তামাশা করছেন বাংলাদেশের মানুষ কেউ আপনাদেরকে কিছু করতে পারবে না। ইসরায়েলের মতো একটি রাষ্ট্র যাদেরকে আশ্রয় দিয়েছিল আমেরিকা, আরব রাষ্ট্রের ভিতর থেকে নিয়ে ইহুদি এবং নাসারা, তাদেরকে বের করে দিয়েছিল এরা ভাইরাস বলে, একটি ভূখণ্ডের মধ্যে এদেরকে জায়গা দিয়েছিল। এই ইসরায়েল এশিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রকে শাসন করছে নির্যাতনের মধ্যে, ধ্বংস করে দিচ্ছে এক এক করে। এটি কারা করাচ্ছে? আমেরিকা করাচ্ছে। সেখানে তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এমন কোনো মিথ্যা অজুহাত দাঁড় করা হচ্ছে না। আপনারা যেটা করছেন, শিশির মুনির সাহেব, প্লিজ প্লিজ, আপনি একজন মুসলমান মানুষ, মনে করেন আপনি দল করলেন না, আপনি অ্যাডভোকেটগিরিও করলেন না, সেখানে অনেক মিথ্যা, এলএলবি মানে মিথ্যা, তো সেখানে অ্যাডভোকেটগিরিও করলেন না। আপনার কি ধারণা আল্লাহ আপনাকে না খাওয়ায় মারবে? তো আপনাদের এই মগজে এত কেন খারাপ জিনিস ঢুকে আছে? ইসলামের মধ্যে কতটুকু লাইফ দিয়েছে আপনাকে, কতটুকু সময় আপনাকে দিয়েছে বেঁচে থাকবেন, এটার কোনো, আমরা এমবি বলি বা মোবাইলে মিনিট বলি, এটা একটা টাইম আছে, 10 দিন, 15 দিন, 30 দিন বা আরও লং টাইম। কিন্তু আপনার আমার জিন্দিগির সময়টুকু কতটুকু এটা জানা আছে? তাহলে ইসলামটা কি? আমি আপনাকে কেন বলছি, বর্তমানে হাইলাইট আছেন আপনি জামাতে ইসলামের মধ্যে, সবচেয়ে বেশি কথা আপনাকে দিয়ে বলানো হচ্ছে। যে রক্ত আপনাদের চোখে খেলছে, যে ক্ষমতায় এসে এই করে নেবেন সেই করে নেবেন, তার চেয়েও অনেক তেজি রক্ত নিয়ে শেখ হাসিনার সরকার বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনারাই তো তাকে নামিয়েছেন। আপনাদের যে রক্ত চোখে জ্বলছে, লাল টুকটকা হয়ে আছে, দেখুন এখন 12টার উপরে বাজে, আমি ঘুম আসছে না। আজ সারাদিন এই মেনুটা মাথার মধ্যে রেখেছি, কখন আমি আমার শ্রদ্ধেয় শিশির মুনির ভাইয়ের সঙ্গে দু একটা কথা বলবো। আমি লাইভের ফাংশনটা বুঝি না, আপনার আইডিও আমার কাছে নাই, তাহলে পার্সোনালি আপনার সঙ্গে আমি কথা বলতাম। এত কঠিন ভূমিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই শিশির মুনির ভাই। পলিটিক্যালের জায়গার মধ্যে রেখে আপনি জাতীয় পার্টি, বিএনপি, এই
তারপরে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে সেইভাবে নিরঙ্কুশভাবে আপনারা রাজনীতি করুন। ইসলামকে কেন টেনে আনছেন? বাংলাদেশের মানুষ তো আপনাদের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবেন, সেই ইসলামে মুসলমান বাংলাদেশে হতে চায় না কেউ। আপনাদেরকে এমন কেউ অ্যাপ্লিকেশান করেছে এখনও যে আপনি তাড়াতাড়ি ক্ষমতায় যান, ক্ষমতায় গিয়ে আপনারা সংসদে গিয়ে ইসলামী বই লিপিবদ্ধ করে সংবিধান, স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠানে সবখানে চাপিয়ে দিবেন, তারপর আমরা ইসলাম গ্রহণ করব। আমরা সেদিন থেকে নামাজ পড়ব, নামাজের ওয়াজিবগুলি শিখব, সুন্নতগুলি শিখব, এমন কোনো কেউ অ্যাপ্লিকেশান করেছে? তাহলে আপনারা কি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন? এখন আমি যদি আপনাকে বলি, আজ এক অনুষ্ঠানে বলে তো ইসলামের ইতিহাস, ইসলাম মির্জা গালিব সাহেব একটি অনুষ্ঠানে বলেছিলেন ইসলামী শাসন ব্যবস্থা বলতে আপনারা কি বুঝেন? আমি যদি মির্জা গালিব সাহেবকে বলি ইসলাম শব্দের অর্থটি কত দিকে যায়, তার অর্থ কি, সেই অর্থটি কি আপনি দিতে পারবেন? ইসলাম শব্দের অর্থে কত দিকে যায়, এটা একটি মূল ধাতু, এটা একটি মুশতারাক শব্দ, তার ভিতরে অনেক অর্থ লুকিয়ে আছে। ইসলাম একটা আলিফ যে আছে, সেই আলিফের কারণে কতগুলি অর্থ, কত দিকে যাচ্ছে মির্জা গালিব সাহেব আপনি জীবনেও দিতে পারবেন না। কারণ আপনাদের সকলের সার্টিফিকেট হয়েছে আলিয়ার। এই হরফ ভিত্তিতে প্রত্যেকটি দাড়ি কমা যেটাকে বলি আমরা, এই ভিত্তিতে একমাত্র পড়ানো হয় কৌমিয়া মাদ্রাসার ভিতরে। আপনাদের সেই পুঙ্খানু জ্ঞান নেই, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার সংজ্ঞাই তো আপনারা পুরোপুরি জানেন না। যদি আপনি ইসলাম বলে ফেলেন, লামের মধ্যে টান না দিলেন, তাহলে তো আপনি ইসলাম শব্দটার মধ্যে গলত পড়ে যাচ্ছেন ভাই। তাহলে আপনি ইসলামী শাসন ব্যবস্থা কী করে কায়েম করবেন? ইসলাম শব্দটা বলতে হলে আপনাকে ইসলাম, লামের মধ্যে একটা আলিফ টান আছে। আমরা যে 100 মানুষ বলে থেকে ইসলাম, আমিও বলছি ইসলাম, কিন্তু যাদের এটা কৌমিয়া নিজামের ভিতরে যাদের একটা প্রচলিত হয়ে গেছে, মদের অক্ষরগুলি যেখানে আসে অলরেডি মুখ থেকে বেরিয়ে আসে, তারা বুঝতে পারে কিছুটা পরিবর্তন হয়ে যায়। আপনার আমার ক্ষেত্রে কিন্তু আসে না, আমরা ইসলাম তাড়াতাড়ি বলে ফেলি, এখানে কোনো মদের অক্ষরের দিকে খেয়াল করা হয় না। তাহলে আপনি যদি ইসলাম বলে থাকেন, যে অর্থটি দাঁড়াচ্ছে ইসলামের, আর ইসলাম শব্দের আলিফ যদি থাকে সেই অর্থটি আসছে, আপনি কোন ইসলামকে কায়েম করার জন্যে করছেন? শিশির বনির ভাই, প্লিজ রাজনীতি করেন গণতন্ত্রের দেশে, এটা সকলের অধিকার আছে। 24শে গণ অভ্যুত্থান করেছি আমরা রাজনীতির জন্যে, বাক স্বাধীনতা কায়েম করেছি আমরা। আমি এক উষ্টা খেয়ে 16 বছর আগে চলে এসেছি সীমান্তবর্তী এলাকায়, ছিলাম শহরের একটি কুঠুরিতে, একটি বাসায় ভাড়া থাকতাম। সেখান থেকে এমন একটা লাথি দিলে চলে গেলাম সিলেট শ্রীমঙ্গল, সেখান থেকে তাড়া করতে করতে নিয়ে গেল যশোহর কেশবপুর থানায়, সেখানেও টিকতে পারলাম না। সেখান থেকে এমন এক বোল্ড দিল আমাকে, আমি চলে আসলাম এখন এমন এক সীমান্তবর্তী এলাকায় যেখানে রাস্তাঘাট অনেক খারাপ। তাই বলছি ভাইজান, আমিও তো সেই রোশানলে পড়েছি, আমার চোখে রক্ত নেই। হয়তো আপনাদের মতো LLB না হইতে পারতাম, টিউশনি করে হলেও, মাস্টার্স কমপ্লিট করে টিউশনি করে হলেও শহরে লেখাপড়া টিউশনও করতে পারতাম যোগ্যতা অর্জন করে। আজ আমাকে কৃষি কাজ করে, অন্যের জমিতে দিনমজুরি কাজ করে সংসার চালাতে হচ্ছে। কথাগুলি আপনি যদি আমাকে খারাপ মনে করেন যে একজন কৃষক, তার কথা আমাকে কেন শুনতে হবে? আর একজন মুচির ভোটের জন্য আপনার তার কাছ থেকে যেতে হচ্ছে, তাহলে যখন নির্বাচন সামনে আসে তখন একজন মুচির ভোটও আপনার হাজার কোটি টাকা দাম। কেননা এই একটি ভোটের কারণে আপনি ফেল করবেন বা পাস করবেন। একটি ভোট যদি আপনি বেশি হয়ে যায়, জানা নেই কার ভোটটি, সেই ভোটটি হতে পারে মুচিরও। তাই কাউকে খাটো করে দেখার মতো কোনো সুযোগ নেই। ইসলামকে আপনারা আপনাদের যে এই সাংগঠনিক কাঠামো তো অনেক সুন্দর, সারা বাংলাদেশে বিশালভাবে প্রচার করছেন। আমি বলবো আপনাদের যে সাংগঠনিক মিটিংগুলি হয়ে থাকে, দলীয় যে রুকনদেরকে নিয়ে যে মিটিংগুলি হয়ে থাকে, সেখানে
অন্ততপক্ষে এই জিনিসটা উপস্থাপন করবেন যে ইসলাম শব্দটাকে যদি আমরা ইসলামী শাসন ব্যবস্থা বাদ দিয়ে, এখন তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপনারা আন্দোলন করছেন না, এখন পিয়ারের জন্য রাজনীতি করছেন না, এখন পিয়ারের জন্য আপনারা আন্দোলন করছেন, সেখানে তো ইসলাম নেই, পিয়ারের ভিতরে তো ইসলাম নেই। তাহলে আপনার ইসলাম শব্দটাকে স্টপ করে দেন না। এখানে নির্বাচন তো আর কিছুদিন আছে, কয়েকদিন পরে আবার ইসলামটাকে আপনাদের যদি সংসদে যেতে পারেন, আবার মন চাইলে ইসলামটাকে সামনে নিয়ে আসবেন, কারণ এটা আপনাদের স্বভাবের ভিতরে আছে, আপনাদের সংগঠনের কাঠামোর ভিতরে আছে, আপনাদের নীতিমালার মধ্যে রয়ে গেছে। যখনই কোনো সংঘাত চলে আসবে সামনে, প্রয়োজন আসবে, তখন ইসলামটাকে শিথিল করে দিয়ে দেবো আমরা আমাদের ফায়দাটুকু তুলে নিয়ে যাব। তার প্রমাণ হয়েছে এই যে এখানে ডাকসু নির্বাচনে প্রচারণা করতে গিয়ে সাদেক কাইম যেসব বেহেশতের হুরদের সঙ্গে ঘুরেছিল, তাদের সঙ্গে কিন্তু পর্দা করেনি। আপনারা কি বলেছেন, এটা সময়ের চাহিদা অনুযায়ী শিথিলতা করা হয়েছে। ঠিক সেরকম 5ই আগস্টের বর্ষপূর্তি অনুষ্ঠানের দিন আপনারা যে আপনাদের পূর্বপুরুষদের কিছু ছবি টানিয়েছিলেন, সেখানে এটি তো ওয়ান কাইন্ড অফ ভাস্কর্য। যখন অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সাদিক কায়েমকে এবং জাহিদুল ইসলামকে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, শিবির সেক্রেটারি সভাপতি, উনি কিন্তু বলেছিলেন এটা সীমিত সময়ের জন্য রাখা হয়েছে। প্রশ্নটি সম্ভবত সাদিক কাইম বা জাহিদ এরকম কেউ দিয়েছিল উত্তরটি, যে সমন্বয়কদের মধ্যে কেউ বলেছিল যে এটি 3 দিনের জন্য মাত্র বা 2 দিনের জন্য, এরপরে আবার এটি উঠিয়ে নেওয়া হবে। কিছুক্ষণ পরে কিন্তু আবার উঠিয়ে নেওয়া হয়েছে আন্দোলনের তুপে পড়ে। তো আমি বলছি, এই যে ইসলামটাকে কখনো বসাচ্ছেন, কখনো ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আসলে কি আল্লাহ এবং আল্লাহর নবী এভাবেই ইসলাম প্রচার করার জন্য সিস্টেম করে দিয়েছেন? না এই ইসলামটা আপনাদের একবারে লাস্ট সিনিয়র পার্সন যে আছেন আবুল আলা মওদুদুল ইসলাম, তাহলে শুরুতেই যদি এই কথাটা বলে দেন যে আমরা আবুল আলা মওদুদুল ইসলামের মধ্যে এরকম সংবিধান আছে, তাহলে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কিন্তু যদি এই কথাটা না বলে ভেদটা ভেঙে না দেন, গোপনটা ভেঙে না দেন, বা তমিজটা না করেন, অর্থাৎ পার্থক্যটা যদি না করেন, তাহলে আমাদের মনে সবসময় কিন্তু থাকবে, সবসময় প্রশ্ন আসবে। আপনাদের মতো মানুষদেরকে দেখলে যেরকম 71-এর কথা সবসময় আসে, যখনই আপনারা সামনে পড়বেন, মিডিয়াতে বলেন যেভাবেই হোক, তখনই কিন্তু আপনাদের কথা আসবে, আরে আমাদের যে ইসলাম আছে, আল্লাহ এবং আল্লাহর নবীর যে ইসলাম আছে, এই ইসলামের মধ্যে তো এই ভাষাগুলি নেই, এই অবস্থাগুলি বর্ণনা নেই, তাহলে এই ইসলামটা তারা কোত্থেকে নিয়ে আসলো, এই প্রশ্নটা আমাদের মনে সবসময় আসবে। তাই শিশির মণি ভাই, মির্জা গালিব ভাইয়া, আপনাদেরকে বলছি, আপনারা এখন বর্তমানে মিডিয়াগুলিকে কন্ট্রোল করছেন। তাই কোনো না কোনো সময় এই যে একজন গরিব, আমি থাকিও কিন্তু আরেকজনের বাড়িতে, আমার ঘরটা তো আপনাকে দেখাতে পারিনি, এখন কারেন্ট চলে গিয়েছে, আপনার সঙ্গে কথা ভিডিও করছি কিন্তু লাইভে নয়, আমার এমবি অনেক খরচ হচ্ছে। তা আমরা যে রাজনীতিটাকে লালন করি, রাজনীতিকে ভালোবেসি, আপনার সঙ্গে যে আমি টক্কর দিয়ে উপরে ওঠার চেষ্টা করি, অনেক কঠিন। সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাকে কাজ করে 500 টাকা হাজিরে নিয়ে বউ বাচ্চা বিবিদের সমস্ত চাহিদা পূরণ করার পরেও এমবির টাকাটা বের করতে হয় আপনাদের সঙ্গে মন খুশি করার জন্যে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যদি আপনি স্টেজে আপনার সামনে হইতাম বা যদি মোবাইলে কথা বলতাম, হাজার বার মামলা দিয়ে দিতেন আমার নামে, কিন্তু কেউ কারোর সামনে নেই। এখন আমি পোস্ট করব, জানা নেই আপনার আইডিটা, যে আপনার আইডি থাকলে অনলি আপনার আইডিতে আমি পোস্ট করতাম আমার মনের কথাটা। যদি ভালো লাগতো তাহলে তো মেমোরিতে ঢোকাইতেন, যদি খারাপ লাগতো না এটা ডিলিট করে দিয়ে দিতেন, বাস শেষ। এখানেই আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো কষ্ট হয়ে থাকে, ইট ইজ, এই কথাগুলি সবগুলি অনলি the side of politics. Good night.